বছরের শুরুতেই 23টা বাইক আর 25 থেকে 30 জনের গ্রুপ নিয়ে গ্রুপ রাইড করব বলে ঘর থেকে বেরোনোর সময় কখনো কল্পনাতেও আসেনি যে রাস্তায় এরকম একটা দুর্ঘটনা ঘটে যাবে। তবে ওই যে কথায় আছে না, যার শেষ ভালো তার সব ভালো। আজকে আমরা যেতে চলেছি হাওড়া থেকে গনগনি। আজকের রাইডটা পুরো সারাদিনের রাইড হতে চলেছে, তাই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে দেখতে থাকো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক করে দিও, মূল্যবান মতামত তোমাদের কমেন্টস করে জানিও, আর যদি খুব ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে নিও বন্ধুদের সাথে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। তো সঙ্গে থাকো, দেখতে থাকো বংস জার্নি। মর্নিং ফ্রেন্ডস, এখন আমরা রয়েছি ডানকুনি টোল প্লাজাতে। আজকে আমাদের রাইড শুরু হচ্ছে এখান থেকেই। ডানকুনি টোল প্লাজাতে আমাদের মিট আপ পয়েন্ট ছিল। এই হলো আমাদের লাইন আপ, তোমাদের লাইন আপটা দেখিয়ে দিই। এই হলো বাইকের লাইন আপ আমাদের। আমরা আজকে যাচ্ছি, আশা করি থাম্বনেল থেকে তোমরা আগেই জেনে গেছো, একটা পুরো পরিক্রমা হবে। ডানকুনি দিয়ে ঢুকছি আর ধুলাগড় থেকে ফিরবো। মাঝখানে জয়পুর ফরেস্ট, তারপরে গনগনি সমস্ত ঘুরে ওই দিক থেকে আসছি। এই যে পেছনে সবাই এখন গ্রুপটা চা খাচ্ছে, বাট ওখানে মামুন একলা দাঁড়িয়ে রয়েছে বাইকের কাছে। তো এক্সাইটেড? হ্যাঁ, মোটামুটি 300 থেকে 315-20 কিলোমিটার রাইড হবে একসাথে। আজকের রাইডটা আমরা যে গ্রুপ রাইডটা করছি এটা হচ্ছে RCH এর তরফ থেকে। RCH এর অন বিহাফ আমরা রাইড করছি, প্রায় 40-45 জন। তোমার নাম? আমার নাম রাজু, চলে যাই বাইকার গ্রুপ থেকে। রাহুল। প্রবলেমটা হচ্ছে এতজন চায়ের পয়সা মেটাতে হবে। এখন আমার পেছনে দেখছো খুব সিরিয়াস ডিসকাশন চলছে, সব টিম রাইডাররা রয়েছে, গ্রুপ মিটিং চলছে, ব্রিফিং চলছে। যে ব্রিফিংটা দেওয়ার জন্য যেটা বলছিলাম, তন্ময় আছে, আমি আছি। এখন আমাদের মনে যেটা ঠিক হয়েছে, আপাতত একজন আসছে সরব বলে, ও আমাদের এসে যাবে, আমি লিড করছি, ও সুইট করবে। আচ্ছা, তারপরে ইন্ডিয়ানটা আছে আমাদের দীপক, এবং আরও তিনজন আছে যারা মার্শালিং করবে। দরকার হলে আপনারাও ওইভাবে লাইন করবেন যে খুবই সিরিয়াস। এইখানে হলো টোল প্লাজা, টোল প্লাজার ঠিক পাশেই আমাদের লাইন আপ। তো চলো, দারুণ এনজয় হবে। আর আমি তো একলা করি না, তোমাদেরকেও সাথে নিয়ে যাই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো বংস জার্নি। তো বন্ধুরা, স্টার্ট নেব। আমাদের ব্লগিং পর্ব এখান থেকে শুরু হয়ে গেছে। আর এদিক থেকে দেখো আমি ওর ভিডিও করছি, আর ওদিক থেকে ও আমার ভিডিও করছে। চলো শুরু করা যাক। ডানকুনি টোল প্লাজা থেকে স্টার্ট করছি। যেহেতু গ্রুপ রাইড, সংঘবদ্ধভাবে যাব আমরা, কোনো ওভারটেকিং বা সেরকম কোনো কিছুর ব্যাপার নেই। একসাথে লাইন বাই লাইন সিরিয়ালি এগোচ্ছি। আমাদের ফার্স্ট হল্ট হতে চলেছে জয়পুর ফরেস্ট। এখান থেকে জয়পুর ফরেস্ট 109 কি 110 কিলোমিটার, আর আমরা ঢুকবো তারকেশ্বরের রুটটা ধরে। তো রাইডের সঙ্গে থাকো, দেখতে থাকো বংস জার্নি। তো একসাথে রাইড করলে যা হয়, আমাদের
টিমটা একটু স্প্লিট করে গেছে। সিঙ্গুরের আগেই 10-12 জন যারা রয়েছে, আমরা তো তারকেশ্বর হয়ে যাচ্ছি রাস্তাটা ভালো বলে, 10-12 জন যারা রয়েছে তাদের গুগল ম্যাপ বারুইপাড়া দেখেছে, বারুইপাড়া হয়ে ঢুকে গেছে। তো ওই জন্য একটু দাঁড়াতে হলো। একসাথে রাইড করলে পরে এরকম হয়ে থাকে। তো ওরা ওইখান থেকে চাপাডাঙ্গা মিট করবে। তো আমরা চাপাডাঙ্গা থেকে 5 কিলোমিটার দূরে রয়েছে, একটু চাটা খেয়ে নিলাম। আমার কো রাইডাররা একটু এগিয়ে গেছে, ওই সামনে দেখা যাচ্ছে, জানি না তোমরা গোপ্রতে দেখতে পাচ্ছ কিনা। তো ওদের ধরে নেওয়ার পালা। তো সঙ্গে থাকো, দেখতে থাকো, আর আমরাও এগোতে থাকি। তো এখানে আর একটা ব্রেক, চাপাডাঙ্গায় আমরা দাঁড়িয়ে আছি। আমাদের যে টিমটা আলাদা হয়ে গেছে তাদের জন্যই ওয়েট করছি এখন। ওরা আসুক, আসলে পরে তারপর আমরা বেরোবো আরামবাগ। আরে গ্রুপ রাইডে কাউকে ছেড়েও তো যাওয়া যায় না না বন্ধুরা। এখন 8:30 বাজে, আর এখনো আমরা আরামবাগ ঢুকতে পারিনি। আর ফগটা দেখো, ফগ দেখো, রাস্তায় যেন পুরো মেঘ নেমে গেছে। ও দুর্ধর্ষ লাগছে বস। এরকম রাস্তা আর এরকম ফগ, আর সেগুলোকে চিড়ে এগিয়ে চলেছে আমার রেড বুল। তো তোমাদের কেমন লাগছে অতি অবশ্যই কমেন্টস করে জানিও। তো ঘড়িতে বাজে 8:45। 7টার সময় ডানকুনি থেকে আমরা বেরিয়েছিলাম, আর জাস্ট আরামবাগ রিচ করলাম। রাস্তায় অনেক দাঁড়াতে দাঁড়াতে আসছি, গ্রুপ রাইডে যেটা হয় আর কি। তো সবাইকে নিয়ে চলতে হবে। আরামবাগ পৌঁছেছি ঠিকই, কিন্তু সব থেকে যেটা ভালো লাগছে সেটা হলো ওয়েদারটা দেখো, পুরো কুয়াশা ভর্তি ভাই। মজা এসে যাচ্ছে রাইড করে, বলে বোঝাতে পারবো না। মেঘ চিড়ে এগোতে কারণ না ভালো লাগে, পুরো মেঘ চিড়ে এগোচ্ছি, মেঘ চিড়ে। আরামবাগ থেকে আমরা ডান দিকে নিয়ে নিলাম মোড় থেকে জয়পুর ফরেস্টের দিকে। আর সমস্ত কো রাইডাররা অনেকটাই এগিয়ে গেছে আমাদের থেকে, কারণ গোপ্রোর ব্যাটারি ড্রেন হয়ে গেছিলো। তো ব্যাটারি চেঞ্জ করতে একটু সময় চলে গেল। তো একটু স্পিডে টানতে হবে ওদেরকে ধরে নেওয়ার জন্য। আর এই রাস্তায় মোটামুটি 80-100-তে আরামসে ক্রুজ করতে পারবে, নো ইস্যু। তো বন্ধুরা, আমরা কতুলপুরে একটু অনিচ্ছাকৃতই দাঁড়ালাম, কারণ একজন কো রাইডারের সাথে একটু মিস আপ হয়েছে। এটাই বাইকিং ব্রাদারহুডস, একজনের কষ্ট সবার কষ্ট। দাঁড়িয়ে পড়েছি সবাই। কি গাড়ির সাথে লেগেছে কি? তো যাই হোক, ঘটনাটা ঘটেছে, আমরা আসছিলাম তো পেছনে একজন রয়ে গেছিল, টোটো বা কিছু মুভ করতে গিয়ে ধাক্কা লেগে যায়। এনিওয়েজ একসাথে রয়েছি গাড়ির, এবং ওর সেরকম কিছু চোট হয়নি, বাট একটু ভলিনি দিয়ে বেরিয়ে যাব। জায়গাটা দেখো বস, জায়গাটা দেখো, অনেকক্ষণ পরে এরকম একটা ল্যান্ডস্কেপ পেলাম। ও জাস্ট একটু স্লো করে দেখাই তোমাদের, সাইডটা দেখো কি লাগছে, কি লাগছে। উইন্টার রাইডিং এর এটাই মজা,
এখন ঘড়িতে বাজে 9:45। আমরা জয়পুর জঙ্গল এন্টার করছি, বাট তার আগেই লোকেশনটা কীরকম লাগলো কমেন্টস করে প্লিজ জানিও। তো ফাইনালি বন্ধুরা জয়পুর জঙ্গল পৌঁছে গেছি। 9:57 বাজে। বনলতা হোটেল, জয়পুর জঙ্গল, এখানে একটু হল্ট নিলাম। বাইকগুলো সমস্ত পরপর রয়েছে। এখন চলো আগে ভেতরে যাই। সকাল থেকে চা ছাড়া কিছু পেটে পড়েনি, এখন কিছু নাস্তা পানি করে নিই। এই রেস্টুরেন্টে ঢোকার পরে পেছন দিকটা হঠাৎ আসলাম, এসে দেখো কি দেখছি, দেখো সারি সারি গাঁদা ফুল, আর পেছনে বনলতা হোটেল, বনলতা রিসর্ট, পুরো পার্কিং এরিয়াটা। ছোট্ট একটা ঝিলও রয়েছে ভেতরে, আর এই পেছন দিকটাতে রিসর্টটা রয়েছে। যদি এর মধ্যে তোমরা জয়পুর ফরেস্টে আসার চিন্তা ভাবনা করো, অতি অবশ্যই এই জায়গাটাতে দাঁড়িয়েও টিফিনও করতে পারবে, তার সাথে এত সুন্দর পরিবেশটাকে উপভোগ করতে পারবে। পুরি সবজি, চলো পুরি সবজি অর্ডার দিই। তো ফ্রেন্ডস, এখন আমরা এখানে একটু পুরি সবজি খেয়ে নিই। গরম গরম তো ভালো লাগছে। তো ফ্রেন্ডস, আমাদের খাওয়া হয়ে গেছে। এত খিদে পেয়েছিল যে 2-3 মিনিটের ভেতরেই দুজনের প্লেট সাফ হয়ে গেছে। ঠিক আছে, খাবার দাবারের মান ভালো, বাট স্ট্যান্ডার্ড অনুযায়ী রেটটা বেশি, যেটা মনে হলো। আর এখান থেকে এবার আমরা বেরিয়ে যাবো। কো রাইডারদের যারা রয়েছে তাদেরও খাওয়া মোটামুটি হয়ে এসছে, সবার কমপ্লিট হয়ে গেলে এখান থেকে বেরিয়ে যাবো। বেরিয়ে কোথায় যাচ্ছি? তো বন্ধুরা, বনলতা হোটেল থেকে ব্রেকফাস্ট করে বাইরে বেরিয়ে এসেই দেখতে পেলাম এখানকার লোকাল 2-1 মানুষ হাতের তৈরি পোড়ামাটির সরঞ্জাম ও কুটির শিল্পের পসরা সাজিয়ে বসেছেন এবং সেগুলি বিক্রিও করছেন, যার মধ্যে রয়েছে বিভিন্ন দেবদেবীর মূর্তি, থালাবাটি, গ্লাস এবং ঘর সাজানোর বিভিন্ন উপকরণ। তো সেগুলো দেখতে দেখতেই আমাদের গ্রুপের বাকি কো-রাইডারদেরও ব্রেকফাস্ট শেষ হয়ে গেল। তারপর মিনিট 5 সবাই মিলে ভীষণ মজা করলাম এবং তার সাথেই ক্যামেরাবন্দি করে রাখলাম কিছু মুহূর্তকে। আফটার ব্রেকফাস্ট বেরিয়ে পড়লাম জয়পুর ফরেস্টের ভেতর দিয়ে। আমি যতবার এই রাস্তাটার মধ্যে দিয়ে যাই মুগ্ধ হয়ে যাই। এখানে একটা কিছু দূর গিয়েই 3-4 কিলোমিটারের ভেতরেই ব্রিটিশ অ্যানসিয়েন্ট এয়ারবেস রয়েছে। আমাদের নেক্সট ডেস্টিনেশন ওইখানেই। আর এখানে প্রচুর হরিণ ছোটাছুটি করে, ওই জন্য লেখা রয়েছে যে গাড়ি সাবধানে চালাতে। সাবধানে অবশ্যই চালানো উচিত, সে যেই হাঁটাচলা করুক না কেন, বাট হরিণের বিচরণ ক্ষেত্র এই জায়গাটা। আমি প্রথম এই জায়গাটা আসি বাইকে করে যখন জয়চণ্ডী যাচ্ছিলাম, তো এই রাস্তাটা ধরেই গেছিলাম জয়চণ্ডী পাহাড় পুরুলিয়াতে। সেই সময় প্রথম এই জায়গাটার প্রেমে পড়ে যাই। আমার তো ভীষণ ভালো লাগে, তোমাদের কেমন লাগছে জানো। আর যারা জয়চণ্ডী পাহাড় পুরুলিয়ার ব্লগটা দেখোনি তারা আমার চ্যানেলে দেওয়া রয়েছে, গিয়ে দেখতে পারো। মাঝে মধ্যেই এটা খুব বাজে অভিজ্ঞতা হচ্ছে, মাটির তাল
মাটির গাড়ি গেছিলো, মাটি বোঝাই করা, রাস্তা রাস্তা মাটির তালগুলো ফেলে গেছে। একটু দেখে না চালালে পারে হুট করে ভেজা মাটির তালের ওপর যদি চাকা উঠে যায় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর আমাদের কো রাইডাররা সমস্ত ওই দেখো সামনে যাচ্ছে, আমি অনেকটা পিছিয়ে গেছিলাম ড্রোনগুলো গোছাতে। অসাধারণ ভাই, অসাধারণ। এর আগের বার রাত 12টার সময় প্রচণ্ড বৃষ্টির মধ্যে এই জায়গাটা দিয়ে বাড়ি ফিরেছি মুকুটমণিপুর থেকে। পুরো দেখো গোল এরকম করে রেখেছে, মানে দেখতে পাচ্ছ কিনা গোপ্রোতে জানি না, দুপাশে জঙ্গল আর গাছগুলো এরকম ঢেকে রেখেছে। আকাশটা কিরকম হবে, ঠিক গেটের মতো হয়ে গেছে, মনে হচ্ছে রাস্তার উপরে কেউ গেট তৈরি করেছে সোজা। এই যে এই দেখো, এই জায়গাটা দেখো, পুরো চাঁদোয়া, আকাশে চাঁদোয়া পেতে দেওয়া। এই বিউটিগুলোর জন্যই তো এই জায়গাটাকে এত ভালো লাগে। আর এই কারণে জয়পুর ফরেস্ট এত ফেমাস, রাইডারদের জন্য স্বর্গরাজ্য। আগে একবার এরকম কোনো জায়গায় বাইক সাইড করিয়ে ফটোশ্যুট করেছিলাম। এইখান থেকে এলিফ্যান্ট করিডোর শুরু হচ্ছে, সমস্ত অবশ্য সাইনবোর্ডে প্রতিটা জায়গায় লেখা রয়েছে। এরকমই কোনো একটা জায়গায় বাইকটাকে দাঁড় করিয়ে দারুণ ফটোগুলো উঠেছিল। ওয়েল, আমাদের ট্রাভেলিংয়ের সমস্ত ফটোগুলো যদি দেখতে চাও তাহলে পরে ইনস্টাগ্রামেও আমাদের সেম আইডিতে সার্চ করতে পারো বংস জার্নি, ওখানে ছবিগুলো পেয়ে যাবে। তো বন্ধুরা, জয়পুর ফরেস্টটা জাস্ট শেষ হলে পারেই বাঁ দিক থেকে এরকম একটা লাল মোরেমের রাস্তা বেরিয়ে যাচ্ছে। তো এখান থেকেই ওই ব্রিটিশ অ্যানসিয়েন্ট এয়ারবেস। চলো যাওয়া যাক। এই লাল মোরেমের রাস্তা দিয়ে না চালাতে দারুণ লাগে, কিন্তু রিস্কিও। হ্যান্ডেল সোজা না রাখলে পারে স্কিড করে যাওয়ার চান্স থাকে, আর ব্রেকও অ্যাপ্লাই খুব কম হয়। বাট ঠিক আছে, একটু সাবধানে চালালে কোনো অসুবিধা নেই, ভালোই লাগবে। পুরো টিমটা আমাদের ঢুকছে, দেখো লাগছে কি লাগছে কি। তো এইখানে আমাদের সাথে হলো আর একটা ঘটনা, জঙ্গলের ভেতর ঢুকে ম্যাপ হারিয়ে গেছে। ঠিক আছে, মানে গুগল বাবাজি গুবলেট করে দিয়েছে, ফলে জঙ্গলের মধ্যে আমাদের ফালতু একটু হয়রানি হলো, রাস্তা হারিয়ে গেছিল, লস্ট হয়ে গেছিলাম। বাট কই নেই, পার করে নেব। আমরাই এখন নিজেরা নিজেদের রাস্তা দেখিয়ে মোটামুটি ম্যাপটাকে ভালো করে চোখ বুলিয়ে নিয়ে কাঁচা রাস্তা পাকা রাস্তা খুঁজে খুঁজে যাওয়ার চেষ্টা করছি। আর বেশিটা দূর নেই। চলে এসেছি ব্রিটিশ এয়ারবেস
অ্যানসিয়েন্টে। কোথায় গেলাম আমরা? প্রথমে গেলাম জয়পুর বনলতা রিসর্ট, তারপরে জয়পুর ফরেস্টের মাঝখান থেকে গাড়িটা চালিয়ে মাটির রাস্তা দিয়ে তারপরে এলাম ব্রিটিশ অ্যানসিয়েন্টের এয়ারবেস ক্যাম্প। তো ফ্রেন্ডস, এখন আমরা রয়েছি, অনেকক্ষণ ধরেই রয়েছি এখানে এই ব্রিটিশ অ্যানসিয়েন্টে। বেশ কিছু ড্রোন শটও নিলাম। দারুণ জায়গা। সকালে যেমন ঠান্ডা ছিল, এখন ভীষণ গরম, ওই জন্য রাইডিং জ্যাকেট ট্যাকেট আপাতত খুলে খালে ওখানে রেখে দিয়েছি। এখন গনগনি বেরিয়ে যাব, আর তার আগে রাইডিং গিয়ারগুলো করে নিই, অ্যান্ড তার আগে একটা লম্বা রানওয়ে থেকে বাইকটা চালিয়ে আসি। ব্রিটিশ অ্যানসিয়েন্ট এয়ারবেস অ্যারোড্রোম অথবা পিয়ারডোবা এয়ারফিল্ড এই দুই নামেই পরিচিত এই জায়গাটি বিষ্ণুপুর ফরেস্ট এবং জয়পুর ফরেস্টের ঠিক মাঝামাঝি বিষ্ণুপুর রেল স্টেশন থেকে মাত্র 3.2 কিলোমিটার দূরত্বে এটি অবস্থিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় পরাধীন ভারতবর্ষের ব্রিটিশ বাহিনীর সহায়তায় ইউএস এয়ারফোর্স বাংলার চারপাশে বেশ কয়েকটি এয়ারফিল্ড তৈরি করেছিল, মূলত জাপানিদের হাত থেকে পূর্বকে রক্ষা করার জন্য, যার মধ্যে অন্যতম এবং উল্লেখযোগ্য হলো এই পিয়ারডোবা এয়ারফিল্ড। এই এয়ারফিল্ডটি মূলত B-29 সুপার ফর্ট্রেস, যা কিনা তৎকালীন ইউএস এয়ারফোর্সের দ্বারা পরিচালিত বৃহত্তম এবং সবচেয়ে ভারী দূরপাল্লার বোমারু বিমানগুলির মধ্যে একটি ছিল এবং তার জন্যই মনোনীত এয়ারফিল্ড হিসেবে ব্যবহৃত ছিল এই এয়ারফিল্ডটি। 1943 সালে ইউএস এয়ারফোর্সের 462D বোম্বারমেন্ট ভারত ছেড়ে মারিয়ানা দ্বীপপুঞ্জে মোতায়েন হবার আগে এই এয়ারফিল্ডটি তৈরি করেছিল এবং এই 462D ছিল ইউএস এক্সএক্স বোম্বার কমান্ডের অপারেশন মিটারহান প্রকল্পের অংশ। তারা অ্যাডভান্স আর্মি এয়ারফোর্সের এয়ারফিল্ড আপগ্রেডিং সংগঠিত করার জন্য 1943 সালে ডিসেম্বর মাসে ভারতে আসে এবং হাজার হাজার ভারতীয় এই সুপার ফর্ট্রেস অপারেশনের সুবিধা আপগ্রেড করার জন্য শ্রম দেয়। এই পিয়ারডোবা এয়ারফিল্ডটি ছিল ভারতবর্ষের আমেরিকানদের দ্বারা প্রতিষ্ঠিত 4টি B-29 ঘাঁটির মধ্যে একটি। পরবর্তীতে B-29 স্কোয়াড্রনটি চলে যাওয়ার পর এই জায়গাটি 33D ফাইটার গ্রুপ দখল করে নেয়। 33D ফাইটার গ্রুপটি 1945 সালের 5 মে তারিখে যুদ্ধ প্রত্যাহার করার পরেই এই এয়ারফিল্ডটি চলে যাওয়ার ঠিক আগে 26 সেপ্টেম্বর 1945 সালে পুরোপুরিভাবে এই এয়ারফিল্ডটি বন্ধ করে দেয় এবং তৎকালীন ব্রিটিশ ভারতের ঔপনিবেশিক সরকারের কাছে এটি হস্তান্তর করে দেয়। তো বন্ধুরা, এই ছিল পিয়ারডোবা ব্রিটিশ অ্যানসিয়েন্ট অ্যারোড্রোমের সংক্ষিপ্ত ইতিহাস। যদিও এই জায়গাটি বর্তমানে আর কার্যকরী নয়, কিন্তু জমিটি এখনো ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের বিমান বাহিনীর অন্তর্গত। বর্তমানে এই বিশাল বিস্তৃত যুদ্ধকালীন এয়ারফিল্ডের যুদ্ধোত্তর ইতিহাসটি খুবই অস্পষ্ট এবং পরিত্যক্ত ও বেহাল অবস্থায় পড়ে রয়েছে এই এয়ারফিল্ডটি। সামান্য যুদ্ধকালীন কাঠামো এখন আর বিদ্যমান নেই। এয়ারবেসের আশেপাশের কাঠামো আর দৃশ্যমান নয়, অথচ মূল ট্যাক্সিওয়ের অনেক বেশি দৃশ্যমান। তোমরা এখানে সোজা এয়ারফিল্ড বরাবর ড্রাইভ অথবা রাইড করতে পারবে, যদিও কংক্রিটের স্ল্যাবগুলির মধ্যে অনেক জায়গায় ফাটল থেকে ঝোপঝাড় গজিয়ে গেছে। এই পরিত্যক্ত এয়ারস্ট্রিপের দিকে যাওয়ার জন্য কোনো পাকা রাস্তা নেই, বরং এই জায়গায় একাধিক সরু কাঁচা কাঁচা রাস্তা দিয়েই পৌঁছতে হয়। যদিও বর্ষাকালে এই রাস্তা দিয়ে না যাওয়াই শ্রেয়। আমি ডেসক্রিপশনে এই জায়গাটির গুগল ম্যাপ লিংক দিয়ে রাখলাম তোমাদের সুবিধার জন্য।